আমি সচেতনভাবে চ্যালেঞ্জ করছি যে আগামী সংসদের নারী নেতৃত্ব এখন পর্যন্ত যা দেখছেন তার থেকে অনেক কম হবে। জেনে রাখবেন, আমরা কোনো ভালোর দিকে যাচ্ছি না। এটা বলার কারণ বাংলাদেশ এক ধরনের ইসলামীকরণের দিকে যাচ্ছে। ঐক্যমত্য কমিশন কি ঐক্যমত্য পুরুষ কমিশন? অন্তত গণমাধ্যমে যে ছবি আমরা দেখেছি তাতে করে এমনটা ভাবা অসম্ভব না। বিশেষ করে সাধারণ মানুষের মনে তো এই প্রশ্ন উঠতেই পারে যে এখানে কোনো নারীর অংশগ্রহণ ছিল না। হ্যাঁ, প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষ নয়, খোদ নারী নেত্রী আর বিশিষ্টজনদের মধ্যেই প্রশ্নটি উঠেছে। তারা প্রশ্ন তুলেছেন ঐক্যমত্য কমিশন থেকে জুলাই ঘোষণাপত্র, সেখানে নারীর উপস্থিতি কোথায়? ঐক্যমত্য কমিশন কি ঐক্যমত্য পুরুষ কমিশন? এই আলাপটি তোলার পেছনে কারণ হচ্ছে, আমরা যদি সম্প্রতি শেষ হওয়া জাতীয় ঐক্যমত্য কমিশনের দিকে একটু নজর দিয়ে দেখব, এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সরকারি প্রজ্ঞাপন এবং পরবর্তী বৈঠকের প্রতিবেদনে যে সদস্যদের নাম ধারাবাহিকভাবে উঠে এসেছে তারা হলেন বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সাফার রাজ হোসেন এবং ডক্টর মাহমুদ আইয়ুব মিয়া। অর্থাৎ 7 সদস্যের নেতৃত্ব দলটির চেয়ার ও সহ চেয়ার সহ পুরুষদের নিয়েই গঠিত। কোনো নারীকে কমিশনের সদস্য হিসেবে উল্লেখ করা হয়নি। এবার চলুন দেখি এই সংলাপ মঞ্চে কারা বসেছেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট ও লাইভ ব্রিফিং ভিডিওগুলিতে যে দলীয় প্রতিনিধির তালিকা ও চেহারা দৃশ্যমান, সেখানে প্রায় সবাই পুরুষ রাজনীতিবিদ। বিএনপি, জামাতে ইসলামী, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণফোরাম, সিপিবি, বাসদ প্রভৃতি দলের প্রধান যারা ছিলেন বক্তা হিসেবে, তারা সবাই পুরুষ। বিচ্ছিন্নভাবে 2-1 নারী রাজনৈতিক পরিসরের বাইরে বক্তব্য দিয়েছেন, কিন্তু কমিশনের টেবিলে ধারাবাহিক নারী উপস্থিতির সপক্ষে নির্ভরযোগ্য নিবন্ধিত প্রমাণ প্রায় শূন্য। কমিশনের অভ্যন্তরীণ বৈঠকেও যেখানে জুলাই সনদ তৈরির অগ্রগতি পর্যালোচনা হয়েছে, সেখানে উপস্থিতির তালিকায় উপদেষ্টা মণ্ডলীর একজন নারী, যিনি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি কিছুটা দৃশ্যমান হলেও তিনি কিন্তু কমিশন সদস্য নন। কমিশনের সদস্য পদে নারী অনুপস্থিতি ধরা পড়ে। জুলাই আন্দোলনে থাকা নারীরা কোথায়, এই প্রশ্ন প্রথম গত বছরের 8 আগস্টে তুলেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক রেহনুমা আহমেদ। একটি সাদা কাগজে সেই প্রশ্ন তুলে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা অনেকেই সেটা তখন এড়িয়ে গেছি, কারণ নারীরা মনে করেছেন এটা হয়তো মুহূর্তের চিন্তা। এত বড় একটা অভ্যুত্থানের পর এটা এখনই মাথায় নেয়ার কিছু নেই। নিশ্চয়ই সামনের দিনে নারীরা রাষ্ট্র গঠনে সমান ভূমিকা রাখার সুযোগ পাবেন। অন্তত যাদের মুখে নয়া বন্দোবস্তের কথা আসছে, তারা কোনো না কোনোভাবে আন্দোলনের এত বড় স্টেক হোল্ডারদের অস্বীকার করবেন না। এরপর সময় পেরিয়েছে 1 বছর। এর মধ্যে দেখা গেল নারীরা তাদের উপস্থিতি কোথাও দেখতে পাচ্ছেন না। গণমাধ্যমে একটু করে এই আলাপ জায়গা পেল বটে, কিন্তু সেটা বড় কিছু হলো না। অভ্যুত্থানে থাকা নারীরা যেমন জায়গা পেলেন না, তেমনি নারীরা যেন বাদ পড়ে গেলেন রাষ্ট্র গঠনের প্রায় সব ক্ষেত্র থেকে। বরং উল্টো নারী কমিশনের সুপারিশগুলোর দিকে আলোকপাত করা গেল না। 2-1টি সুপারিশ নিয়ে ইসলামপন্থী দলগুলোর বিরোধিতার জন্য একটি স্বতন্ত্র স্থায়ী নারী বিষয়ক কমিশন করা সহ 15টি বিষয়ে 423টি সুপারিশ দিয়েছিল যে কমিশন, তার পুরো আলাপ চলে গেল অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীকে সমান অধিকার, উত্তরাধিকার আইনের সমান অধিকার এবং শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশগুলোর উপর। এসবের জন্য প্রকাশ্যে নারীকে গালিগালাজও শুনতে হলো। যে প্রধান উপদেষ্টা জুলাইয়ের নারীদের বলেছিলেন তারা বিশ্বের জন্য দৃষ্টান্ত, সেই নারীরাই হারিয়ে গেলেন প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র থেকে। আর এখানেই সংকট দেখছেন বিশিষ্টজনেরা। যেমন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোর এক গোল টেবিল আলোচনায় বলেছেন, জুলাই ঘোষণাপত্রের কোথাও নারীর উল্লেখ নেই। জুলাই ঘোষণাপত্র থেকে নারীকে সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে। তিনি বলছেন, আমি সচেতনভাবে চ্যালেঞ্জ করছি যে আগামী সংসদের নারী নেতৃত্ব এখন পর্যন্ত যা দেখছেন তার থেকে অনেক কম হবে। জেনে রাখবেন, আমরা কোনো ভালোর দিকে যাচ্ছি না। এটা বলার কারণ বাংলাদেশ এক ধরনের ইসলামীকরণের দিকে যাচ্ছে এবং রাজনৈতিক দলগুলো সচেতনভাবেই সেটি করছে। দলগুলোয় এখন পর্যন্ত নারীকে নামমাত্র রাখা হয়েছে। সামনের দিনগুলোতে এই সারফেস লেভেলেও নারীকে দেখতে পাবেন না। সম্ভবত নারীর নিজেকে আরও গুটিয়ে নিতে হবে। সেই একই গোল টেবিলে বদিউল আলম মজুমদার বলেছেন, আমি অকপটে স্বীকার করছি আমরা ব্যর্থ হয়েছি। নারীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অঘটন ঘটে গেছে, একটা বিপর্যয় ঘটে গেছে।
এখন এটার জন্য আমরা সবাই দায়ী। সাবেক তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এই অবস্থা ঘিরেই প্রশ্ন তুলেছেন, এখন ওনারা বাস্তবায়নের জায়গায় আমাদের সঙ্গে বসবেন, শুরু থেকেই কেন উই আর নট পার্ট অব দ্য ডিসকাশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুশাহিদা সুলতানা ঐক্যমত্য কমিশনকে বলেছেন, তার দৃষ্টিতে এটি একটি বয়েজ ক্লাব, কারণ যে 5টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে সেখানে কোনো নারী নেই। যারা ছিলেন তারা হয়তো নারীর প্রতি সংবেদনশীল ছিলেন, তবু এটাই সত্য যে সেখানে নারীদের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো নারী ছিল না। বিএনপি নেত্রী রুমিন ফারহানাও জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, আলোচনায় নারীর অনুপস্থিতিতে নারীর আসন নিয়ে পুরুষদের সিদ্ধান্তের ব্যর্থতা কি কেবলই দলের ব্যর্থতা নাকি নেতৃত্বেরও ব্যর্থতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সামিনা লুৎফা নারীদের রাজনীতিতে আসার বিষয়টি পুরুষদের নির্ধারণ করে দেওয়ার ক্ষেত্রে এটিকে মাছের বাজারের দরাদরির মতো দেখছেন। তিনি বলছেন, পুরুষরা এমনভাবে দরাদরি করছেন যে নারীরা যদি 15 চান তারা 10 দিতে পারেন। এটা কি মাছের বাজারের দরাদরি? তবে এখানে কিছু বাস্তব অগ্রগতিও রয়েছে। সাম্প্রতিক বৈঠকগুলোর পরে কমিশন জানিয়েছে যে সংসদে সংরক্ষিত নারী আসন 50 থেকে 100-তে বাড়ানো নিয়ে প্রায় সব দল নীতিগতভাবে একমত হয়েছে। তবে এই আসনগুলো কি পদ্ধতিতে পূরণ হবে, সরাসরি ভোট নাকি বর্তমান অনুপাত পদ্ধতি, এ নিয়ে মতভেদ রয়ে গেছে। এই দুটো তথ্য আমাদের বলে যে নারী প্রতিনিধিত্ব বিষয়টি আলোচনায় আছে বটে, কিন্তু সেই আলোচনার টেবিলেই নারীর বাস্তব উপস্থিতি খুব সীমিত। ফলে নীতিগত এজেন্ডা অগ্রগতি এবং প্রক্রিয়াগত অন্তর্ভুক্তি, এই দুই মানদণ্ডে ব্যবধান স্পষ্ট। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।